ওদের দুজনের কষ্টটা আমাদের থেকেও অনেক গুণ বেশি, তাই না আদনান? আদনান একটা তপ্ত শ্বাস ফেলল। তার মাঝে মাঝে নিজেকে প্রচণ্ড অপরাধী মনে হয়। অনুশোচনা হয় মনের ভেতরে। মনে হয় আরিয়ান আর হৃদিতাকে আলাদা করার জন্য একমাত্র সেই দায়ী। সে ভাঙ্গা কণ্ঠে রুহিকে বলল, আমার মাঝে মধ্যে কি মনে হয় জানো রুহি? কি মনে হয় আদনান? আর তোমার গলার স্বর হঠাৎ করে এভাবে পাল্টে গেল কেন? আদনান গলার স্বরের প্রতি পাত্তা না দিয়ে পুনরায় একই কণ্ঠে বলতে লাগলো, মাঝে মাঝে মনের মধ্যে প্রচণ্ড অপরাধ বোধ আর অনুশোচনা হয় আমার। মনে হয় আমার জন্য আরিয়ান আর হৃদিতা এতটা দূরে অবস্থান করে এতটা কষ্ট নিবেদিত হয়ে রয়েছে। কারণ আমি আরিয়ানকে বলেছিলাম তার আর হৃদিতার ভালোর জন্যই কয়েকটা বছরের দূরত্ব প্রয়োজন। বলেছিলাম দুজন দুজনের জায়গায় প্রতিষ্ঠিত হয়ে পরবর্তীতে পবিত্র বিয়ে বন্ধনে আবদ্ধ হলে ভালো হবে। আমার কথা রাখতে আরিয়ান মনে মনে তীব্র কষ্ট রেখে সেটাই করলো। হৃদিতার শত কষ্ট অভিমানের পরও সে কানাডা আসতে বাধ্য করলো। আরিয়ান বিজনেস সামলানোর সাথে সাথে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং হলো। হৃদিতা ইন্টার্নি শেষ করে কিছুদিনের মধ্যে ডাক্তারি ডিগ্রি নিয়ে নিবে। আমার কথা মতন হৃদিতা আর আরিয়ান প্রতিষ্ঠিত হলো ঠিকই, কিন্তু বিনিময়ে দুটি ভালোবাসা অত হৃদয়ে বিচ্ছেদ বিরহের যন্ত্রণায় প্রতিনিয়ত পিষ্ট হচ্ছে। রুহি একটা দীর্ঘশ্বাস ফেলে বলতে লাগলো, তুমি ভুল কিছু করনি আদনান, যার জন্য তোমাকে অনুশোচনা কিংবা অপরাধ বোধে ভুগতে হবে। কারণ এই কাজটা করার পিছনে তোমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না, বরং তুমি দুজনের ভালো চেয়েছিলে। আর সত্যিকার অর্থে দুজনারই এতে ভালো হয়েছে। কিছু পেতে হলে কিছু ত্যাগ করতে হয়, এটাই দুনিয়ার নিয়ম। আরিয়ান ভাইয়া রিধিতা আপু এখন নিজেদের জায়গায় প্রতিষ্ঠিত হয়ে বিয়ে নামক বন্ধনে আবদ্ধ হলে সেটাই হবে সবচেয়ে ভালো। তাছাড়া দীর্ঘ প্রতীক্ষার পরে ওদের মাঝে যে মধুর মিলন হবে সেটা যে কোনো কিছুর চেয়েও অতি মূল্যবান জিনিস। আর তাছাড়া আমরাও তো বহু বছর দূরত্বে অবস্থান করে বিচ্ছেদ বিরহের যন্ত্রণা অনুভব করছি শুধুমাত্র একটা সুন্দর পবিত্র সমৃদ্ধ মিলনের জন্য। দীর্ঘ প্রতীক্ষার পর আমাদের যে সুখের মিলন হবে সেটা হবে অত্যন্ত মধুর। এই সময়ের মধ্যে আমরা আমাদের জীবনটাকে আরো সুন্দরভাবে গুছিয়ে নিতে পেরেছি, এটাই বা কম কিসে? কিন্তু আমাদের মধ্যে যেভাবে ভালো আন্ডারস্ট্যান্ডিং চলছে ওদের মাঝে তো আর সেটা চলছে না। পরবর্তীতে যদি ওদের সম্পর্কে খারাপ কোনো প্রভাব ফেলে? রুহি মিষ্টি করে হেসে বলল, আমি আরিয়ান ভাইয়া রিধিতা আপুকে চিনি আদনান, তাদের ভালোবাসাও খুব কাছ থেকে দেখেছি। যদিও সেটা খুব অল্প সময়ের জন্য ছিল, কিন্তু তাতেই আমি বুঝে গেছি তারা তৈরি হয়েছে একে অপরের জন্য। তাদের ভালোবাসার বন্ধন অত্যন্ত দৃঢ় ও মজবুত। তারা জনম জনমের সঙ্গী। পৃথিবীর যে কোনো প্রান্তে যত কালের জন্যই তারা আলাদা হয়ে থাকুক না কেন, তাদের ভালোবাসা কোনোদিন এক বিন্দু পরিমাণ কমবে না, বরং সময়ের সাথে পাল্লা দিয়ে ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়ে যাবে। যেটার বাস্তব প্রমাণ আমরা সবাই এর আগেও দেখেছি। দীর্ঘ ১৩ বছর তারা একে অপরের সাথে যোগাযোগ না রেখেও কিভাবে দুজন দুজনকে গভীরভাবে ভালোবেসেছিল। মনের ও ভালোবাসার তীব্র টান কিভাবে দুজনকে একসাথে মিলিয়ে দিয়েছিল। এবারও দেখবে ঠিক এমনটাই হবে আদনান। সমস্ত মান অভিমান দ্বিধা দ্বন্দ্ব ভুলে আবার দুজন একে অপরের কাছে চলে আসবে। তাদের ভালোবাসার পবিত্র বন্ধনের মাধ্যমে আজীবনের জন্য পূর্ণতা পাবে।
রুহির কথায় আদনান একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। তার বুকের ভার, অপরাধবোধ ও অনুশোচনার পাল্লা কিছুটা হলেও হালকা হয়েছে। এই জন্যই মেয়েটাকে তার এত ভালো লাগে। তার প্রতি ভালোবাসা ক্রমশ বৃদ্ধি পেয়ে যায়। সুন্দর সুন্দর কথা বলে মুহূর্তেই তার মন হালকা করে দিয়ে খুশিতে পরিপূর্ণ করে দেয় মেয়েটা। শুরুতে আদনানের রুহিকে ইম্যাচিউড মনে হলেও মেয়েটা যে যথেষ্ট ম্যাচিউড সেটা এতদিনে বুঝতে পেরেছে আদনান। তবে শুরু থেকেই এখনও মাঝে মধ্যে রুহির সেসব বাচ্চাপোনা করে সেগুলো উপভোগ করতে বেশ ভালোই লাগে আদনানের। হঠাৎ সাদিকা বেগম রুহিকে ডেকে উঠল। রুহি তাড়াতাড়ি করে আদনানের উদ্দেশ্যে ব্যস্ত কণ্ঠে বলল, আম্মু আমাকে ডাকছে, আমাকে তাড়াতাড়ি যেতে হবে। তাড়াতাড়ি আমাকে একটা মোবাইল কিস দিয়ে দাও। আদনান মৃদু হেসে মোবাইলের স্ক্রিনে শব্দ করে একটা চুমু খায়। রুহির পাগলামিতে তাদের ফোনের কথা হওয়ার সময়টার কথা শেষ করার পরই প্রতিনিয়ত তাকে এই কাজটা করতে হয়। ভিডিও কল দিলে সেখানেও ফোনের স্ক্রিনে একে অপরের মুখবয় এই কাজটা করতে হয়। রুহি তাতেই অনেক খুশি হয়ে যায়। রুহি নিজেও এভাবে কিস করে দেয় আদনানের উদ্দেশ্যে। আজকেও তেমনভাবে খুশি হয়ে আদনানকে ফিরতি মোবাইল কিস দিয়ে কল কেটে দ্রুত রুম থেকে বেরিয়ে গেল সে। খান ম্যানশনে আজকে খুশির আমেজ শুরু হয়েছে। মিসেস শায়লা খান, ডাক্তার রেজা চৌধুরী থেকে শুরু করে বাড়ির সকল কাজের লোক ও চাকর বাকররা মহা খুশিতে পুরো বাড়ি সাজানোর কাজে লেগে পড়েছে। সাদিকা বেগম, রুহি এবং রুহির বাবা আফজাল কাদেরও মিসেস শায়লার আমন্ত্রণে খান ম্যানশনে চলে এসেছেন। তারা প্রত্যেকে আজ ভীষণ খুশি। মিসেস শায়লা, সাদিকা বেগম ও রুহি রান্নাঘরে গিয়ে কাজে লেগে পড়েছেন। আজকে তারা তিনজন মিলে সমস্ত কিছু রান্না করবে বলে ঠিক করেছে। কোনো কাজের লোকদের দিয়ে রান্না করাবে না। আপন মানুষদের তারা আপন হাতে তৈরি করা খাবার খাওয়াতে চায়। এত সব আয়োজন ও এত খুশির পেছনে কারণ একটাই। দীর্ঘ 4 বছর 4 মাস পর হৃদিতা, আদনান, মিসেস আনিকা রায়হান এবং মিস্টার আদনান শাহরিয়ার কানাডা থেকে পুনরায় বাংলাদেশে ব্যাক করছেন। তাদের এখানে আসার উদ্দেশ্যটা মোটেও স্বল্প স্থায়ী নয় এবং এর পেছনে একটা কাঙ্ক্ষিত উদ্দেশ্য রয়েছে। খান ম্যানশনের সবাই যখন হৃদিতার আগমন নিয়ে মহা খুশি ও মহা ব্যস্ত, সেখানে যার সবচেয়ে বেশি খুশি ও ব্যস্ত হওয়ার কথা ছিল সেই আরিয়ান আজ গম্ভীর মুখ করে ল্যাপটপে নিজের কাজে ব্যস্ত হয়ে রয়েছে। সকাল 7টায় জগিং শেষ করে ছাদে গিয়ে দীর্ঘক্ষণ ব্যায়াম শেষ করে এখন বেলা 10টা পর্যন্ত ল্যাপটপ নিয়ে বসে বসে গম্ভীরভাবে অফিসের কাজ করছে সে। এত কোলাহল, এত খুশির আমেজ কোনো কিছুই তার উপর কোনো প্রভাব বিস্তার করতে পারছে না। মিসেস শায়লা তাকে নিচে যাওয়ার জন্য অনেকবার ডেকে গিয়েছেন, কিন্তু লাভের লাভ কিছুই হয়নি। আরিয়ান হু হা বলা বাদে মুখ তুলে পর্যন্ত তাকায়নি। মিসেস শায়লা একটা দীর্ঘশ্বাস ফেলে নিচে চলে যান। আরিয়ান রুমের ভেতরের জানালা বরাবর সোজা হয়ে দাঁড়িয়ে ট্রাউজারের দু পকেটে 2 হাত গুজে এক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে রয়েছে। তার প্রশস্ত ও চওড়া উন্মুক্ত পিঠের দৃশ্যমান হয়ে আছে। বাহিরে বাহিরে সে নিশ্চুপ হলেও তার মনের ভেতরে এক অজানা ঝড় বয়ে চলছে। সেটা প্রেয়সীর প্রতি অভিমান নাকি তার পুনরাবর্তনের কারণে, সেটা আরিয়ান কিছুতেই বুঝতে পারছে না। হঠাৎই রুমে খট করে দরজা খোলার আওয়াজ হলো। আরিয়ান সেটা শুনেও পেছনে ফিরে তাকালো না। তার মস্তিষ্ক ও মন অতি পরিচিত কারো উপস্থিতির প্রতি গভীর মনোযোগ নিবন্ধন করে রাখল। অতি পরিচিত পদধ্বনিতে, চেনা নিঃশ্বাসের শব্দে, মানুষটির গায়ের চিরচেনা গন্ধে আরিয়ানের নিঃশ্বাস আটকে আসার উপক্রম হলো। তার হৃদস্পন্দন অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়ে চলল। শরীর জুড়ে কাঁপুনি চলে এলো। রক্তিম বর্ণ চোখ দুটোতে না চাইতেও অশ্রু এসে জমা হলো। হৃদিতা অতি ধীরে পদক্ষেপে আরিয়ানের দিকে এগিয়ে গেল। চোখ থেকে তার অঝোর ধারায় অশ্রুর বন্যা বয়ে গেল। হৃৎপিণ্ড তীব্র গতিতে স্পন্দিত হতে হতে বারবার লাফিয়ে উঠছে। পুরো শরীর থরথর করে কাঁপছে। এক অজানা অনুভূতিতে সারা দেহ মন আচ্ছন্ন হয়ে পড়েছে তার। সে কাপা হাতে একবার আরিয়ানের উন্মুক্ত পিঠ বরাবর আলতো স্পর্শ করল। আরিয়ান প্রলম্বিত শ্বাস নিয়ে চোখ বন্ধ করে ফেলল। তার মেরুদণ্ড বরাবর
বরাবর একটা শীতল স্রোত বয়ে গেল। তবুও সে চোখ তুলে হৃদিতার দিকে তাকালো না। হৃদিতা কাঁপা কাঁপা ঠোঁটে বলল, আরিয়ান। আরিয়ান তবুও চোখ তুলে তাকালো না, চোখ বন্ধ রেখেই নিজস্ব কণ্ঠে বলতে লাগলো, একটাবার যদি আমার মনের অবস্থাটা বুঝতে, তোমাকে ছাড়া আমার ঠিক কতখানি কষ্ট হয়। প্রতি মুহূর্তে কি ভীষণ মরণ যন্ত্রণা ভোগ করতাম আমি। প্রতিটা মুহূর্তে তোমার একটুখানি গলার আওয়াজ শোনার জন্য গলা কাটা মুরগির মতো ছটফট করতাম আমি। তোমাকে একটুখানি চোখের দেখার জন্য আমার তৃষ্ণার্ত হৃদয় যে ঠিক কী পরিমাণ ব্যাকুল হয়ে থাকতো, সেটা যদি তুমি একটা বার জানতে, তাহলে কিছুতেই তুমি আমার সাথে যোগাযোগ বন্ধ করে থাকতে না, আমার খোঁজ না নিয়ে থাকতে পারতে না। হ্যাঁ, আমি তোমাকে জোর করে কানাডা পাঠিয়ে দিয়েছিলাম, কিন্তু এতে আমারও কম কষ্ট হয়নি। প্রতিনিয়ত দহন যন্ত্রণায় পিষ্ট হয়েছে আমি। সেই দহন যন্ত্রণার সীমাহীন পর্যায়ে পৌঁছে যায় যখন তুমি আমার সাথে যোগাযোগ করা সম্পূর্ণ বন্ধ করে দাও। তুমি ভাবতে পারবে না রীতি, আমি ঠিক কতখানি পড়েছি এতগুলো বছর। হৃদিতার নিজের প্রতি অপরাধ বোধ, অনুশোচনা ও প্রিয় মানুষটির কষ্টের কথা শুনে হিসকি তুলে কাঁদতে লাগলো। এরপরে অনেক কষ্টে কান্না থামিয়ে কান্না ভেজা গলায় বলতে লাগলো, আমায় মাফ করে দাও আরিয়ান। না চাইতেও আমি প্রচণ্ড অন্যায় করে ফেলেছি তোমার প্রতি। অনেক বেশি কষ্ট দিয়ে ফেলেছি তোমায়। আর আমি এও জানি তুমি আমার উপর প্রচণ্ড অভিমান করে আছো। তোমার আমার প্রতি অভিমান করাটা বড্ড স্বাভাবিক ব্যাপার, কিন্তু বিশ্বাস করো, যতটা কষ্ট তুমি পেয়েছো ঠিক ততটাই কষ্ট প্রতিনিয়ত আমি ভোগ করেছি। এতগুলো বছর আমি একটা মুহূর্তের জন্যও ঠিক ছিলাম না আরিয়ান। প্রতিটা মুহূর্ত তোমায় ভীষণ মিস করতাম। ইচ্ছে হতো তোমার কাছে ছুটে গিয়ে তোমায় জড়িয়ে ধরতে, কিন্তু সেটা পারতাম না বলে আমার যন্ত্রণা বারবার দ্বিগুণ হয়ে যেত। তাই তোমার প্রতি অভিমানে আমি তোমার সাথে যোগাযোগ করাই বন্ধ করে দিই। আমি যদি তোমার সাথে যোগাযোগ রাখতাম, তোমার সাথে কথা বলতাম, তাহলে প্রতিনিয়ত আমার তোমাকে মিস করাটা, পাওয়ার আকাঙ্ক্ষা শত গুণ বেড়ে যেত। তখন আমি কিছুতেই কানাডায় ঠিকভাবে থাকতে পারতাম না। তোমাকে দেয়া কথাও আমি রাখতে পারতাম না। এরপর আরিয়ানকে পেছন থেকে 2 হাতে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে হৃদিতা বলল, শত হলেও তোমার সাথে যোগাযোগ না রেখে তোমায় কষ্ট দিয়ে আমি ভুল করেছি, স্বীকার করছি আমি সেটা। কিন্তু দেখো না, সব মান অভিমান কষ্ট দূরে ঠেলে দিয়ে আজ আমি আবারও তোমার কাছে ছুটে এসেছি। আমাকে আর দূরে ঠেলে দিও না আরিয়ান। আমাকে তুমি আগের মতো আপন করে নাও। আই রিয়েলি লাভ ইউ আরিয়ান, লাভ ইউ সো মাচ। আরিয়ান বন্ধ চোখ জোড়া দ্রুত খুলে ফেলল। তার চোখ দুটো অসম্ভব লাল হয়ে গিয়েছে। 2 গাল বেয়ে অশ্রু কণাগুলো খচা খচা চাপ দাড়ি বেয়ে গড়িয়ে পড়ছে গলা বরাবর। তার খাড়া ফর্সা নাকের ডগা সম্পূর্ণ লাল হয়ে গেছে। সম্পূর্ণ মুখ আরক্তিম লালচে হয়ে গিয়েছে। সে যদি একটিবার পেছনে ফিরে হৃদিতার মুখখানা দেখত, তাহলে তার মুখেও নিজের মুখের মতো একই চিত্র দেখতে পেত। কিন্তু আরিয়ান পেছনে না তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, ফিরে যাও, আমাকে ছাড়াই তোমার জীবন ভালোভাবে কাটবে। হৃদিতা নিজের 2 হাতের বাঁধন শীতল করে মাথা উঁচু করে অবাক চোখে তাকালো আরিয়ানের মাথা বরাবর। সে বুঝতে পেরেছে তার প্রিয় পুরুষ তার প্রতি তীব্র অভিমান করেছে। অভিমানের জেরে সবচেয়ে নির্দয় কথাটি বলতেও তার একটিবারও বাধল না। তবুও হৃদিতা হার না মেনে 2 হাতে চোখের পানি মুছে আরিয়ানকে নিজের দিকে ঘুরালো। কিছু বলতে যাবে তার আগেই এতগুলো বছর পরে নিজের প্রিয় পুরুষটিকে সরাসরি স্বচক্ষে দেখতে পেয়ে থমকে গেল হৃদিতা। পলকহীন সম্মোহনীয় দৃষ্টিতে তাকিয়ে রইল আরিয়ানের পানে। আরিয়ানও একইভাবে তার প্রেয়সীকে মন ভরে দেখতে লাগলো। দুজনের চেহারায় প্রাপ্তবয়স্কের ছাপটা আরও দৃঢ়ভাবে ফুটে উঠেছে। 4 বছর আগের থেকে বলিষ্ঠ আর মোহনীয় সুন্দর লাগছে দুজনকে। অদ্ভুত মুগ্ধতা আর সম্মোহনীয় দৃষ্টি দুজন দুজনার প্রতি। সেকেন্ডের পর সেকেন্ড, মিনিটের পর মিনিট কেটে যায়, অথচ তাদের চোখের পলক পড়ে না। দুজন দুজনকে দেখার শেষ হয় না। একটা সময় আরিয়ান আর থাকতে না পেরে হঠাৎ হৃদিতার লাল টকটকে হয়ে যাওয়া ফর্সা গাল দুটো 2 হাতে চেপে ধরল।
অত্যন্ত ব্যাকুল চিত্তে তার সারা মুখে অজস্র চুমু খেতে লাগলো। শেষে ঠোঁট বরাবর এসে থমকে গেল সে। হৃদিতা এখনো পুরোপুরি তার হয়নি কথাটা মনে আসতেই তার দুই গাল থেকে নিজের দুই হাত সরিয়ে নিল আরিয়ান। সে অন্যদিকে মুখ ঘুরিয়ে তাকিয়ে রইল। হৃদিতা দুই হাতে চোখের পানি মুছে নিয়ে তৃপ্তির হাসি হেসে বলল, আমি জানি এখনো তুমি আমাকে ঠিক আগের মতোই ভালোবাসো, হয়তো আগের থেকেও অনেক গুণ বেশি, কিন্তু অভিমানের সরু আস্তরণের জন্য তোমার সেই ভালোবাসার পারবাটা ঢেকে আছে। একটা বার সেই অভিমানের সরু পর্দাটা সরিয়ে দিয়ে নিজের ভালোবাসার পারবাটা উন্মুক্ত করে দাও, নিজের মনের কথাটা শুনে সায় দাও, দেখবে আমার কাছে ফিরে আসতে তোমার আর একটুও বাধা থাকবে না। আরিয়ান নিশ্চুপ হয়ে থাকলো। হৃদিতা বুঝলো এভাবে আরিয়ানের অভিমান ভাঙানো যাবে না, তাই সে একটা নতুন পন্থা অনুসরণ করলো। আরিয়ানকে শুনিয়ে শুনিয়ে সে স্বাগতিক করে বলল, মামুনিয়ার বাবা আমাকে বলছে আরিয়ান আমাকে মেনে না নিলে আমি যেন একবারের জন্য কানাডা চলে যাই, আর যেন কখনো আরিয়ানের জীবনে আর বাংলাদেশে না ফিরে আসি আমি। এখন আরিয়ান যেহেতু আমায় ফিরিয়ে দিচ্ছে, তাই আমি বাধ্য হয়ে সেই কাজটাই করতে হবে। বলে হৃদিতা চলে যেতে নিলেই হঠাৎ ডান হাতে একটা হ্যাঁচকা টান অনুভব করলো সে। সাথে সাথেই আরিয়ানের প্রশস্ত ও চৌড়া লোমহীন ফর্সা বুকে হুমড়ি খেয়ে পড়ল সে। আরিয়ান তাকে দেওয়ালের সাথে চেপে ধরে তার দু হাতের কোমল আঙ্গুলগুলোর ভাঁজে নিজের বলিষ্ঠ আঙ্গুলগুলো প্রবেশ করিয়ে একদম তার কাছাকাছি মুখ নিয়ে গেল। হৃদিতা প্রথমে ভয় পেয়ে গেলেও এখন স্বাভাবিক ও শান্ত দৃষ্টিতে আরিয়ানের দিকে তাকিয়ে রয়েছে। আরিয়ানের উষ্ণ নিঃশ্বাস তার মুখের উপর আছড়ে পড়ছে। হৃদিতার তপ্ত নিঃশ্বাস আরিয়ানের মুখ বরাবর পাড়ি খাচ্ছে। আরিয়ান স্থির দৃষ্টিতে হৃদিতার দিকে তাকিয়ে রয়েছে। হৃদিতার সামনে চলে আসা চুলগুলো আলতো হাতে কানের পিঠে গুজে দিয়ে আরিয়ান ফিসফিস করে শীতল কণ্ঠে বলতে লাগলো, আমাকে ছেড়ে যাওয়ার দুঃসাহস কোনোদিন দেখাবে না হৃদি। তুমি যেতে চাইলেও তোমাকে কোথাও যেতে দিব না আমি, বিকজ ইউ আর অনলি মাইন। বুকের ভিতর ভীষণ যত্ন করে আঁকড়ে রাখবো তোমায়। দুইবার আমার ইচ্ছের বিরুদ্ধে তোমাকে দূরে যেতে দিতে বাধ্য হয়েছিলাম আমি, কিন্তু এবার পৃথিবীর কোনো শক্তি তোমাকে আমার থেকে দূর করতে পারবে না, কখনো না। কারো কোনো কথাই তুমি আমার জীবন থেকে কখনো সরে যেতে পারবে না। তোমাকে পাওয়ার জন্য দরকার হলে সারা পৃথিবীর বিরুদ্ধে লড়বো আমি। তোমাকে আমার করে নেওয়ার জন্য শেষ নিঃশ্বাস পর্যন্ত সকল দুঃসহ দুর্জয় লড়াই করবো আমি। তবুও তোমাকে নিজের মতো করে আপন করে নেব। একটা কথা সবসময় মনে রাখবে, তুমি আমার ছেলে, আমার আছো আর আমারই থাকবে। এরপর আরিয়ান চোখ বন্ধ করে হৃদিতার নাকে নাক ঘষতে ঘষতে হ্যাঁচকি তুলে বলে উঠল, ইউ আর মাই ব্রেথ, মাই হার্টবিট, মাই লাভ, মাই লাইফ, মাই পিস, মাই হ্যাপিনেস, মাই লাইফ, মাই এভরিথিং। ইউ আর অল মাইন, আই এম অল ইউর্স। আই লাভ ইউ রিদি, আই লাভ ইউ আনকন্ডিশনালি। বলে হৃদিতার কপালে ভালোবাসার এক গভীর চুম্বন এঁকে দিল আরিয়ান। হৃদিতা আরিয়ানের কপাল ও দু গালে আলতোভাবে চুমু খেয়ে তার প্রশস্ত বুকে মুখ লুকিয়ে তীব্র অথচ অস্পষ্ট কণ্ঠে বলল, আই লাভ ইউ আরিয়ান, আই লাভ ইউ এন্ডলেসলি। সমস্ত মান অভিমান কষ্ট যন্ত্রণা দূরত্ব ভুলে আরিয়ান হৃদিতাকে নিজের সাথে গভীরভাবে শক্ত করে চেপে ধরে রাখলো। হৃদিতাও তেমনই ভাবে আরিয়ানকে জড়িয়ে ধরে রাখলো। দুজন দুজনকে এমনভাবে জড়িয়ে ধরে রেখেছে যেন একটুখানি ছেড়ে দিলেই একে অপরকে চিরতরে হারিয়ে ফেলবে। ছাদে এসে রেলিং ঘেঁষে চুপচাপ দাঁড়িয়ে রয়েছে রুহি। শীতের দিন অথচ আজকের দুপুরে বেশ গরম পড়েছে। তপ্ত রোদে তার দীর্ঘময় কালো কেশ উজ্জ্বল বর্ণ গায়ের রং চকচক করছে। আজ তার চোখ মুখে লজ্জায় লাল আভা বিরাজ করছে। মুখ থেকে হাসি যেন সরছেই না। ভীষণ খুশি খুশি লাগছে তাকে। পরনে তার নীল রঙের লম্বা কুর্তি ও নীল ওড়না। রেশমি কালো ও লম্বা চুলগুলো পিঠ জুড়ে ছেড়ে দেওয়া। বারবার সে ওড়নায় নিজের আঙ্গুল পেঁচাচ্ছে আর ছাড়াচ্ছে। তাকে দেখে মনে হচ্ছে খুব অস্থিরভাবে কারো জন্য সে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। হঠাৎ দুই চোখে কারো হাতের স্পর্শে টের পেয়ে শিহরিত হয়ে উঠল
রুহির দেহ মন। সেই সাথে প্রচণ্ড আনন্দে লাফিয়ে উঠল সে। দ্রুত কাঙ্ক্ষিত মানুষটির হাত ছাড়িয়ে নিয়ে পেছনে তাকাতেই তার মুখের হাসি আরো প্রশস্ত হয়ে গেল। আদনান হাসি মুখে তার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। রুহিও তার দিকে একই দৃষ্টিতে তাকিয়ে আছে। আদনানকে দেখতে এখন আরো সুদর্শন লাগছে। রুহিকে আদনানের কাছে সরাসরি দেখতে আরো মায়াবী ও সুদর্শনা বলে বোধ হচ্ছে। এরপর দুজন একে অপরকে কিছুক্ষণ শক্ত হাতে জড়িয়ে ধরে রাখলো। দুজনের চোখেই অশ্রু। এটা হলো দীর্ঘ প্রতীক্ষার পরে প্রিয় মানুষটির উষ্ণ আলিঙ্গন পেয়ে আবেগী সুখের অশ্রু। দীর্ঘদিনের কষ্টময় অপেক্ষা করার পরে বহু কাঙ্ক্ষিত মিলনের সুখ বুঝি এমনই হয়। আদনান ভেজা কণ্ঠে জিজ্ঞাসা করলো, কেমন আছো রুহি? রুহিও একই কণ্ঠে জবাব দিল, তোমাকে ছাড়া এতদিন ভালো ছিলাম না, কিন্তু এখন আমি হলফ করে বলতে পারি আমি অনেক ভালো আছি, ভীষণ ভালো, এতটা ভালো যে তোমাকে বলে বোঝাতে পারবো না। রুহির উচ্ছ্বাস যেন চোখে মুখে উপচে পড়ছে। আদনান সেটা দেখে তৃপ্তির হাসি আসলো। তারপর কাতর কণ্ঠে বলে উঠল, এতগুলো দিন তোমাকে ছাড়া থাকতে ভীষণ কষ্ট হয়েছিল আমার। ভীষণ মিস করতাম তোমাকে। বারবার ইচ্ছা হতো তোমার কাছে ছুটে যাই। তোমার একটুখানি স্পর্শ, একটুখানি আলিঙ্গনের জন্য আমি সারাক্ষণ মরিয়া হয়ে থাকতাম। কিন্তু সেটার তো কোনো উপায় ছিল না, তাই বারবার নিজেকে সামলাতাম। এতগুলো দিন পর আবার তোমাকে কাছে পেয়ে তোমার উষ্ণ স্পর্শে আর আলিঙ্গনে তীব্র সুখের আনন্দে সেই সকল কষ্টগুলোকে বড্ড ফিকে মনে হচ্ছে আমার। এই যেন ঘন মেঘের আদর পেরিয়ে রৌদ্রজল আকাশে তীব্র আলোর গতি। রুহি বাদ ভাঙ্গা আনন্দ নিয়ে আদনানের গাল স্পর্শ করে সম্মোহনীয় কণ্ঠে বলতে লাগলো, যখন তুমি আমার কাছে ছিলে না, তোমাকে আমার আকাশে চাঁদ বলে মনে হতো, যাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, কেবল দূর থেকে ভালোবাসা যায়, সেই সাথে কাছে পাওয়ার তীব্র অভিলাষ করা যায়। তুমি হলে আমার সেই চাঁদ, যাকে বহু আরাধনার পর, বহু প্রতীক্ষার পর আমি আমার করে পেয়েছি। তপ্ত রোদের চৌচির প্রকৃতির মতো এতদিন আমার জীবন ছিল রঙহীন। তোমার আগমনে সেই রঙহীন জীবনের রঙিন উজ্জ্বলতা এসে ধরা দিয়েছে। সুখের আনন্দে পুনরায় ভরে উঠেছে আমার জীবন। আদনান মৃদু হেসে রুহির কপালে নিজের ভালোবাসার পরশ বুলিয়ে দিল। এরপরে রুহির দিকে একটা কালো বক্স উঁচিয়ে ধরল। রুহি জিজ্ঞাসু দৃষ্টিতে প্রশ্ন করল, এটা কি আদনান? আদনান বক্সটা খুলে কালো রঙের খুব সুন্দর একটা হিরের নেকলেস বের করলো। রুহি বেশ খুশি হয়ে বলল, খুব সুন্দর তো। আদনান রুহির ঘাড় থেকে লম্বা চুলগুলো সরিয়ে দিয়ে তার গলায় হিরের নেকলেসটা পরিয়ে দিতে বলল, বহু বছর পর আমার প্রিয়তমার মুখ দর্শনে সামান্য উপহার এটা। রুহি আদনানের মুখের দিকে তাকিয়ে নেশাক্ত কণ্ঠে বলে উঠল, আমার জীবনের শ্রেষ্ঠ উপহার তো তুমি। আদনান রুহির চুলে চুমু খেয়ে একই কণ্ঠে বলল, আর আমার জীবনের শ্রেষ্ঠ উপহার হলে তুমি। খুব ভালোবাসি তোমায় প্রিয় পুরুষ। আমিও তোমায় ভীষণ ভালোবাসি প্রিয়তমা। খান ম্যানশনের ড্রয়িং রুমে আলোচনার আসর বসেছে। সেখানে উপস্থিত আছেন মিসেস শায়লা খান, ডক্টর রেজা চৌধুরী, আন্নিকা রায়হান, রায়হান শাহরিয়ার, সাদিকা বেগম, আফজাল কাদের এবং আরিয়ান, হৃদিতা, আদনান, রুহি এবং আরিয়ানের বন্ধু বান্ধবরা সবাই আজ ভীষণ খুশি। মহা সমারোহে আরিয়ান ও হৃদিতার বিয়ের ডেট ফিক্সড করার জন্য একত্রিত হয়েছে তারা। এঙ্গেজমেন্ট তো আগে থেকেই করা ছিল, এখন কেবল বিয়েটা হয়ে যাওয়াই বাকি। মিসেস শায়লা খান হাসি মুখে আনিকার রহমান, রায়হান শাহরিয়া ও ডক্টর রেজা চৌধুরীর কাছে প্রস্তাব রাখলেন। আরিয়ান আর হৃদিতার এঙ্গেজমেন্ট যেহেতু আগেই হয়ে গিয়েছে, তাহলে বিয়ের বিষয়ে এখন আর দেরি করে লাভ কি? দ্রুত তাদের বিয়ের ডেট ফিক্স করে বিয়ে দিয়ে দেওয়াই সমীচীন হবে, কারণ তারা দুজনেই এখন নিজেদের জায়গায় প্রতিষ্ঠিত এবং বিয়ের উপযুক্ত হয়েছে। তিনজনের কেউই এ বিষয়ে অমত করল না, বরং মহা উৎসাহে রাজি হয়ে গেলেন সবাই। সামনের শুক্রবার আরিয়ান আর হৃদিতার বিয়ের ডেট ফিক্সড করা হলো। মিসেস আনিকার রায়হান বললেন, হৃদিতা মামনি, এখন আরিয়ানের বিয়ের ডেট যেহেতু ফাইনাল হয়েই গেল, তাহলে আমি আরেকটা বিয়ের প্রস্তাব রাখতে চাই।
সাদিকা বেগম ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করলেন। কি প্রস্তাব আপা? মিসেস আনিকা রায়হান একবার আদনান, একবার রুহি আর একবার সাদিকা বেগম ও আফজাল কাদেরের দিকে চাইলেন। মিস্টার রায়হান শাহরিয়ার বুঝে ফেললেন তার স্ত্রী কি বলতে চাইছে। মনে মনে তিনিও এই প্রস্তাবে রাজি আছেন। আপনাদের মেয়েকে আমি আমার ছেলের বউ এবং আমাদের পুত্রবধূ হিসেবে ঘরে নিতে চাই আপা। আশা করি এতে আপনাদের কোনো আপত্তি হবে না। ওরা দুজন দুজনকে পছন্দ করে। আমার ছেলে নিশ্চয়ই আপনাদের মেয়ের অযোগ্য হবে না। সাদিকা বেগম ও আফজাল কাদেরের দিকে তাকিয়ে কথাগুলো বললেন আনিকা রায়হান। আদনান আর রুহি তো একেবারে লজ্জার লাল হয়ে গেছে। ওরা চলে যেতে নিলে আরিয়ান, হৃদিতা আর ওদের বন্ধুরা ওদেরকে ধরে বসিয়ে রাখলো। ওরা লজ্জায় আরো তিম হয়ে মাথা নিচু করে বসে রইল। সাদিকা বেগম যেন খুশিতে আত্মহারা হয়ে গেলেন। এত বড় লোক বাপের একমাত্র ছেলে আদনান, তার উপর ছেলে দেখতে শুনতে মাশাআল্লাহ। একজন যোগ্য পাত্রের সব ধরনের যোগ্যতা আছে আদনানের মধ্যে। তিনি রাজি না হয়ে যাবেন কোথায়? খুশিতে গদগদ হয়ে সাদিকা বেগম বললেন, কি যে বলেন আপা, আদনানের মতো ছেলে লাখে একটা। ও রুহির যোগ্য হবে না তো আর কে হবে? এমন একজন সুপাত্রের হাতে যে কোনো বাবা মা তার মেয়েকে নির্দ্বিধায় তুলে দিতে পারবে। আমার মেয়ে যদি এই প্রস্তাবে রাজি হয়ে থাকে তাহলে আমিও এই প্রস্তাবে রাজি। তুমি এ ব্যাপারে কি বলো? আফজাল কাদের একবার রুহির মুখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, তোমার কি মনে হয় রুহি, তুমি আদনানকে পছন্দ করো? রুহি কতক্ষণ লজ্জায় মাথা নিচু করে রেখে একবার মুখ তুলে বাবার দিকে তাকালো। তারপর ভীষণ অস্বস্তি ও লজ্জা নিয়ে মাথা দোলালো। আফজাল কাদের একবার আদনানের মুখের দিকে তাকিয়ে একই প্রশ্ন করলেন। তার থেকেও কাঙ্ক্ষিত উত্তর পেয়ে তিনি স্বস্তির নিঃশ্বাস ফেললেন। সাথে সাথেই প্রত্যেকে আলহামদুলিল্লাহ বলে উঠল। রায়হান শাহরিয়া বললেন, তাহলে তো এবার আরিয়ান ও হৃদিতার বিয়ের পাশাপাশি আদনান এবং রুহির বিয়েটাও হয়ে যাওয়া উচিত। দুজনের বিয়ের দিন একই দিনে ফিক্সড করলে কেমন হয়? সাদিকা বেগম, আফজাল কাদের সহ প্রত্যেকে এই প্রস্তাবে সম্মতি জানালো। পুরো খান ম্যানশন জুড়ে সবার মুখে তৃপ্তির হাসি ফুটে উঠল। একে একে মিষ্টি মুখ করানো হলো সবাইকে। একসাথে দুটো বিয়ের ডেট ফিক্সড হলো। কত বছর পরে খান ম্যানশনে আবার এমন খুশি ফিরে এসেছে, সেটা ভাবতেই আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করলেন মিসেস শায়লা। আরিয়ানের বন্ধু বান্ধবরা আরিয়ান, হৃদিতা, আদনান ও রুহিকে একসাথে সকলে আড়ালে নিয়ে গেল। শান্ত তাদের চারজনকে উদ্দেশ্য করে কিনি কেটে বলে উঠল, ভালোই তো, দুজোড়া কাপলের বিয়ে হয়ে যাচ্ছে। আর এদিকে আমার ভাগ্য দেখ, ফ্রেন্ড সার্কেলের সবচেয়ে পুরনো প্রেমিক হয়েও এখনো পর্যন্ত বিয়ে করতে পারলাম না। এই জীবন দিয়ে আমি আর কি করব? বলে মায়া কান্না করতে লাগলো শান্ত। বাকিরা তাকে সান্ত্বনা দিতে লাগলো। ওদের অবস্থা দেখে আরিয়ানরা কোনোভাবে তাদের হাসি চেপে রেখেছে। রেহান বলে উঠল, শুধু তুই একা না দোস্ত, আমরা প্রত্যেকেই এর ভুক্তভোগী। মিঙ্গেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা এটার বিরুদ্ধে তীব্র আন্দোলন শুরু করব। পাশ থেকে বাকিরা ঠিক ঠিক বলে চেঁচিয়ে উঠল। আরিয়ান রেহানের মাথায় গাঁটটা মেরে বলল, তোদের কুমিরের কান্নার ঢং দেখলে আর বাঁচি না। আর তোর মিঙ্গল যখন হয়ে আছিস তাহলে বিয়ে করে নিলে তো পারিস। শুধু শুধু নিজের গার্লফ্রেন্ডগুলোকে ঝুলে রেখেছিস কেন? আরিয়ানের আশকারা পেয়ে শ্রাবণী কাঁদো কাঁদো কণ্ঠে বলে উঠল, ঠিক বলেছ আরিয়ান, এরা ইচ্ছে করে আমাদেরকে বিয়ে করে না। এই যে রিহানটাকে দেখো, বিয়ের কথা বললেই পালাই পালাই করে। মনে হয় বিয়ে করলে সাতচন্নি হয়ে ওর ঘাড় মোটকে রক্ত খাবো আমি। ঈশিতা তার কাজ জড়িয়ে ধরে কান্নার ভান করে বলতে লাগলো, শুধু তুই একা না রে বান্ধবী, এর ভুক্তভোগী আমিও। ওই শান্তর বাচ্চা 5টা বছর ধরে আমার সাথে প্রেম করেছে, অথচ এখনো বিয়ে করছে না। ইচ্ছে তো করছে মাঝে মধ্যে মাথাটা ফাটিয়ে মগজ চিবিয়ে খাই। শান্ত কাঁদো কাঁদো চেহারা নিয়ে বলল, এর আগেই বিধবা হতে চাস তুই? আরিয়ান হেসে ফেলে বলল, আরে থাম এবার, তোদের মেলোড্রামা বন্ধ কর। আর পারছে না তোদের এসব নাটক টলারেট করতে। আদনান মৃদু হেসে বলল, তোমাদের মতো কিছু বন্ধু থাকলে জীবনে আর দুঃখ বলতে কিছুই থাকবে না। হৃদিতা বলল, শাকিল, মাহিম, তন্ময়, তোমাদের গার্লফ্রেন্ডরা কোথায়? তিনজনে একটা দীর্ঘশ্বাস ফেলে একে অপরের দিকে তাকালো। ওদের পক্ষ থেকে শাকিল বলল, আর বলো না হৃদিতা, প্রেম যে তো জ্বালা, আগে জানলে কখনো প্রেমই করতাম না। একটা প্রবাদ আছে জানো তো, প্রেম যে কাঠেলে আঠা,
লাগলে পরে সারে না, সেটা এখন হারে হারে টের পাচ্ছি। গার্লফ্রেন্ডগুলোর জ্বালায় জীবন অতিষ্ঠ হয়ে গেছে আমাদের। বিয়ে না করলে কি অবস্থা করে, তাই আর বিয়ে করছি না। রুহি এই কথায় আপত্তি জানিয়ে বলল, ভুল ভাবছো তোমরা। প্রেম মোটেও অস্বস্তিদায় কিংবা জ্বালাময় নয়। সত্যিকার অর্থে প্রেমে পড়লে দেখবে প্রেমের থেকে সুন্দর এই পৃথিবীতে আর কিছুই নেই। অবশ্য সেটা খাঁটি এবং পবিত্র প্রেম হতে হবে। প্রেম যেমন যন্ত্রণা আছে, তেমনই তৃপ্তিদায়ক অনুভূতিও আছে, যেটা বিয়ের নামক পবিত্র বন্ধনে পূর্ণতা পায়। তাই এটা থেকে দূরে না পালিয়ে বরং আপন করে নাও, দেখবে জীবনে সুখের অভাব হবে না। রুহির কথায় আদনান, আরিয়ান, রিদিতা সহ প্রত্যেকে অবাক হয়ে গেল। সেই সাথে ভীষণ খুশি হলো তার কথা শুনে এবং তার কথার সমর্থন জ্ঞাপন করলো। তন্ময় হাসি মুখে বলল, আমরা জাস্ট মজা করছিলাম। আমরা আমাদের গার্লফ্রেন্ডদের অনেক ভালোবাসি, তারা আমাদের অনেক ভালোবাসে। খুব শীঘ্রই আরিয়ানার আদনানের মতো আমরাও বিয়েটা সেরে ফেলব, তবে সেটা তোমাদের বিয়ের পরে। এখন আমাদের বিয়ের আগে কিছু জিনিস গুছিয়ে নিতে হবে। সেগুলো গোছানো হলেই সব বন্ধুরা মিলে এক এক করে নিজেদের প্রেমিকাদের জীবনসঙ্গী হিসাবে ঘরে তুলে নিব। আজ আরিয়ান, রিদিতা, আদনান, রুহির বিয়ে উপলক্ষে বেশ জমজমাট আয়োজন করেছে মিসেস শায়লা, ডক্টর রেজা চৌধুরী, আফজাল কাদের ও সাদিকা বেগম। তাদের অনেক বিখ্যাত এবং শিল্পপতি লোকদের দাওয়াত দেওয়া হয়েছে বিয়েতে। প্রধান আকর্ষণ রূপে আরিয়ানের বন্ধু বান্ধবরা তো উপস্থিত আছেই। তারাই বিয়ের বাড়িটাকে মাতিয়ে রেখেছে। তারা অসাধারণ পারফরমেন্স করছে বন্ধুর বিয়েতে। পাশাপাশি শহরের গরিব মানুষজন এবং এতিম ছেলেমেয়েদেরও নির্দিষ্ট এক জায়গায় খাবারের ব্যবস্থা করা হয়েছে। সবার দোয়া নিয়েই এই দুই জোড়া কাপলের নতুন জীবন শুরু হোক, এটাই তারা প্রত্যেকে চান। আরিয়ান আজ বিয়েতে লাল রঙের শেরওয়ানি পরেছে। 4 বছর আগে রিদিতার পছন্দ করে দেওয়া সেই শেরওয়ানি আজ বিয়েতে পরেছে সে। বরের সাজে তাকে প্রচণ্ড হ্যান্ডসাম লাগছে, পুরো একটা রাজপুত্র যেন। এদিকে রিদিতা লাল টকটকে রঙের লেহেঙ্গা পরেছে। 4 বছর আগে বিয়ের জন্য কেনা এবং আরিয়ানের পছন্দ করে দেওয়া সেই লেহেঙ্গা এখন সে পরেছে। সাথে তখনকার কেনা জুয়েলারিগুলো পরেছে সে। লেহেঙ্গার সাথে মানানসই ব্রাইডাল সাজে তাকে অসাধারণ সুন্দরী লাগছে, পুরো জান্নাতের হুরপুরি যেন। আরিয়ান ও রিদিতার দুজনকে একসাথে দেখে উপস্থিত সকলের চোখ যেন জুড়ে গেল।